ক্রিটিক্যাল মেডিকেল ইমার্জেন্সিতে সরকার কি সবসময় সাহায্য করতে পারে? ইন্স্যুরেন্স কি সব চিকিৎসার খরচ বহন করে? যদি করে, তাহলে 21 শতকের ভারতেও কেন হাজার হাজার পরিবার ক্রাউড ফান্ডিং এর উপর নির্ভর করে রয়েছে? প্রতিদিন অথবা একদিন অন্তর কোথাও না কোথাও একটি পরিবার হেলথ কেয়ার ক্রাইসিসের সঙ্গে লড়ছে এবং ফিনান্সিয়াল বার্ডেনের নিচে ভেঙে পড়ছে। আজ অন্য কারোর পরিবার, কিন্তু কে বলতে পারে আগামীকাল সেটা আমার, আপনার বা আমাদের পরিচিত কারোর পরিবার হবে না? প্রশ্নটা শুধু টাকার না, প্রশ্নটা আমাদের হেলথ কেয়ার রিয়েলিটি। তাই আজকের ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা জানবো এর পেছনের বাস্তব তথ্য, কঠিন সত্য এবং এমন কিছু পরিসংখ্যান যা হয়তো আমাদের ভাবনাই বদলে দেবে। নমস্কার, ভিকে ফাউন্ডেশন রিপ্রেজেন্টস লড়াই আপনার, কিন্তু লড়বো একসাথে। এই বিশ্বাস আর এই প্রতিশ্রুতি নিয়েই লড়াই আপনার, কিন্তু লড়বো একসাথে অনুষ্ঠানের পঞ্চম এপিসোডে আপনাদের সকলকে জানাই আন্তরিক স্বাগত ও ভালোবাসা। আশা করি আপনারা সকলে খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। লড়াই আপনার, কিন্তু লড়বো একসাথে, এই বিশ্বাস নিয়েই আমরা প্রতিদিন চেষ্টা করি এমন সব পরিবারদের পাশে দাঁড়াতে যারা কঠিন মেডিকেল ক্রাইসিসের মধ্যে দিয়ে যাচ্ছে। আজকের ভিডিও শুরু করার আগে একটি ছোট্ট অনুরোধ। আজকের ভিডিওটি একটু দীর্ঘ হবে, কিন্তু আমরা অনুরোধ করব ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন, কারণ আজ আমরা এমন একটি বিষয় নিয়ে কথা বলছি যা শুধু মেডিকেল ইমার্জেন্সি নয়, বরং আমাদের দেশের হেলথ কেয়ার রিয়েলিটি। সরকারের সীমাবদ্ধতা, ইন্স্যুরেন্সের সীমাবদ্ধতা এবং সমাজ হিসেবে আমাদের কালেকটিভ রেসপন্সিবিলিটি এর সঙ্গে জড়িত। আজকের ভিডিওতে আমরা ফ্যাক্টস, স্ট্যাটিস্টিক্স এবং বাস্তব তথ্যের মাধ্যমে জানব ক্রিটিক্যাল মেডিকেল ইমার্জেন্সিতে সরকার কতটা আমাদের সাহায্য করতে পারে, ইন্স্যুরেন্স কোথায় ফেল করে, কেন ক্রাউড ফান্ডিং এর প্রয়োজন হয় এবং কিভাবে বসুধৈব কুটুম্বকম ফাউন্ডেশন মানুষের পাশে দাঁড়ায়। একটা বিষয় আমাদের সবার বোঝা খুব জরুরি, হেলথ কেয়ার ক্রাইসিস কাউকে আগে থেকে নোটিশ দিয়ে আসে না। আজ হয়তো সোশ্যাল মিডিয়াতে আমরা অন্য কারোর ফান্ডরেজার পোস্ট দেখছি, আজ হয়তো অন্য কোনো পরিবার আইসিইউর বাইরে দাঁড়িয়ে সাহায্য চাইছে, কিন্তু কঠিন সত্য হলো আগামীকাল একই পরিস্থিতি আমার, আপনার কিংবা আমাদের খুব কাছের কারোর পরিবারের আসতে পারে। অ্যাক্সিডেন্ট, স্ট্রোক, ক্যান্সার, অর্গান ফেলিয়ার, রেয়ার ডিজিজ, এগুলো ক্লাস, প্রফেশন বা সোশ্যাল স্ট্যাটাস দেখে আসে না। এক মুহূর্তেই একটি পরিবার ইমোশনাল এবং ফিনান্সিয়াল ক্রাইসিসের মধ্যে পড়ে দিতে পারে। এই কারণেই আজকের আলোচনা শুধু তথ্য জানার জন্য নয়, বরং আমাদের প্রত্যেকের বোঝা দরকার, কারণ হেলথ কেয়ার ইমার্জেন্সি কারোর জন্যই অসম্ভব নয়। প্রথমে স্কেল বুঝতে হবে। ভারত আজ বিশ্বের সবচেয়ে বেশি জনসংখ্যার দেশ। বর্তমানে ভারতের পপুলেশন 1.47 বিলিয়ন, অর্থাৎ 147 কোটিরও বেশি মানুষ। পৃথিবীর প্রায় প্রতি 6 জন মানুষের মধ্যে একজন ভারতীয়। একবার ভাবুন, এই 147 কোটি মানুষের হেলথ কেয়ার ম্যানেজ করা কত বড় চ্যালেঞ্জ। প্রতিদিন লাখ লাখ ওপিডি কনসালটেশন, হাজার হাজার ইমার্জেন্সি অ্যাডমিশন, আইসিইউ কেয়ার, সার্জারি, ডায়ালিসিস, ক্যান্সার থেরাপি, ম্যাটারনাল কেয়ার, চাইল্ড হেলথ কেয়ার সব একসঙ্গে চলছে। তাই যখন কেউ বলেন সরকার সব রোগের চিকিৎসা করে দিক, শুনতে সহজ, কিন্তু বাস্তবতা অনেক বেশি কমপ্লেক্স। এরপর আমরা বুঝবো ভারতের ফিনান্সিয়াল ক্যাপাসিটি, কারণ মেডিকেল কস্ট সবসময় ইনকামের সঙ্গে কম্পেয়ার করেই বোঝা যায়। তাই চলুন দেখি ভারতের বিভিন্ন ইনকাম গ্রুপের বাস্তব চিত্র। প্রথম স্ট্রাগলিং ক্লাস বা লোয়ার ক্লাস, যাদের অ্যানুয়াল ইনকাম 2 লাখেরও কম, পপুলেশন 26%, মানে প্রায় 38 কোটি মানুষ। এই শ্রেণীর পরিবার হ্যান্ড টু মাউথ সার্ভাইভালে থাকেন। আজ যা উপার্জন, আজ সেটাই খরচ।
সেভিংস প্রায় নেই। একটি বড় মেডিকেল বিল মানেই ফিনান্সিয়াল কোল্যাপস। দ্বিতীয় নম্বর, লোয়ার মিডল ক্লাস, যাদের অ্যানুয়াল ইনকাম 2 লাখ থেকে 5 লাখ পর্যন্ত। পপুলেশন 31%, মানে প্রায় 45.5 কোটি মানুষ। সামান্য সেভিংস থাকতে পারে, কিন্তু আইসিইউ অ্যাডমিশন, সার্জারি বা লং টার্ম ট্রিটমেন্ট বহু বছরের সেভিংস শেষ করে দিতে পারে। 3 নম্বর, মিডল ক্লাস, যাদের অ্যানুয়াল ইনকাম 5 লাখ থেকে 30 লাখ পর্যন্ত। পপুলেশন 26%, মানে প্রায় 38 কোটি মানুষ। অনেকেই ভাবেন মিডল ক্লাস মানেই সেফ, কিন্তু রিয়েলিটি হোম ইএমআই, কার ইএমআই, এডুকেশন, ফ্যামিলি ডিপেন্ডেন্সি, লং ট্রিটমেন্টের ক্ষেত্রে সেভিংস দ্রুত শেষ করে দিতে পারে। এরপরে আসি আপার মিডল ক্লাস, যেখানে অ্যানুয়াল ইনকাম 30 লাখ থেকে 1 কোটি পর্যন্ত। পপুলেশন 17%, মানে প্রায় 25 কোটি মানুষ। ফিনান্সিয়াল কুশন তুলনামূলকভাবে অনেক বেশি, কিন্তু মাল্টি ইয়ার ক্রিটিক্যাল কেয়ার এখানেও হিউজ বার্ডেন তৈরি করতে পারে। সর্বশেষ, আপার ক্লাস বা হাই নেট ওয়ার্থ ইন্ডিভিজুয়ালস, যাদের অ্যানুয়াল ইনকাম 1 কোটিরও অধিক। পপুলেশন লেস দ্যান 1%, অর্থাৎ 147 কোটির দেশে 1 কোটির বেশি অ্যানুয়াল ইনকাম থাকা মানুষ পপুলেশনের খুব ছোট অংশ। এখন বড় সুবিধা দেখুন। ভারতের 57% মানুষ, অর্থাৎ প্রায় 84 কোটিরও বেশি মানুষ বছরে 5 লাখের নিচে আর্ন করেন। যদি ট্রিটমেন্ট কস্ট হয় 10 লাখ, 25 লাখ, 50 লাখ, 1 কোটি অথবা তারও বেশি, তাহলে ভারতের কত পরিবার নিজের সেভিংস থেকে পে করতে পারবে? উত্তর হলো খুবই অল্প। হ্যাঁ, অবশ্যই করে। গভর্নমেন্ট ফান্ড করছে গভর্নমেন্ট হসপিটালস, এইমস এক্সপ্যানশন, আয়ুষ্মান ভারত, ভ্যাকসিনেশন প্রোগ্রামস, ন্যাশনাল হেলথ মিশন, রেয়ার ডিজিজ প্রোগ্রাম, ক্যান্সার কেয়ার সাপোর্ট, পাবলিক হেলথ ইনফ্রাস্ট্রাকচার। অর্থাৎ গভর্নমেন্ট অ্যাবসেন্ট নয়, কারণ গভর্নমেন্টের রিসোর্স ফাইনাইট। একটা দেশের বাজেট আনলিমিটেড। সরকারকে একই সঙ্গে সাপোর্ট করতে হয় ক্যান্সার, ডায়ালিসিস, কার্ডিয়াক সার্জারি, নিওনাটাল আইসিইউ, ভ্যাকসিনেশন, রুরাল হেলথ কেয়ার, টিবি এলিমিনেশন, ইমার্জেন্সি আউটব্রেকস। একজন রোগীর হাই কস্ট ট্রিটমেন্ট ফান্ড সিদ্ধান্ত করার মানে সেই ফান্ড কোথাও ব্যবহার করা যাবে না। এটাই রিসোর্স অ্যালোকেশন। 147 কোটির দেশে সবাইকে আনলিমিটেড সাপোর্ট দেওয়া প্র্যাকটিক্যালি অসম্ভব। অনেকের মনেই একটা প্রশ্ন আসে, একটা ট্রিটমেন্টের দাম এত বেশি কেন? চলুন সহজ ভাষায় বুঝি। প্রথম, রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট কস্ট। একটি নতুন ওষুধ বা অ্যাডভান্স ট্রিটমেন্ট রাতারাতি তৈরি হয় না। সায়েন্টিস্ট, রিসার্চার্স এবং মেডিকেল এক্সপার্টসদের বছরের পর বছর রিসার্চ করতে হয়। কখনো 10 বছর, কখনো 15 বছর বা তারও বেশি সময় লাগে। 2 নম্বর, পেশেন্ট সংখ্যা খুব কম হলে কস্ট বেড়ে যায়। যদি মেডিসিন লাগে মাত্র 1000 বা 5000 জন রোগীর জন্য, তাহলে রিসার্চ কস্ট খুব কম সংখ্যক পেশেন্টের মধ্যে ডিভাইড হয়, ফলে কস্ট অনেক বেড়ে যায়। পেটেন্ট এবং মনোপলি প্রাইসিং। কম্পিটিশন কম থাকলে প্রাইসিং কন্ট্রোল করা যায়, ফলে দাম বেশি থাকে। 4 নম্বর, ইম্পোর্টেড ট্রিটমেন্ট। বিদেশ থেকে আনতে হলে যুক্ত হয় ডলার কনভার্সন, ইম্পোর্ট ডিউটি, শিপিং কস্ট, লজিস্টিক্স, রেগুলেটরি কমপ্লায়েন্স। যখন ডলারের রেট বাড়তে থাকে, তখন কস্ট এক্সপেন্স বাড়তে থাকে। শুধু মেডিসিন নয়, পুরো ট্রিটমেন্ট কস্ট খরচের মধ্যে থাকে, যেমন আইসিইউ চার্জেস, ডক্টর ফিজ, সার্জারি কস্ট, ভেন্টিলেটর সাপোর্ট, নার্সিং কেয়ার, ল্যাব টেস্ট, হসপিটাল স্টে, পোস্ট ট্রিটমেন্ট মনিটরিং। 6 নম্বর, স্পেশালাইজড ইনফ্রাস্ট্রাকচার। ক্রিটিক্যাল ট্রিটমেন্টের জন্য দরকার হাইলি স্পেশালাইজড ডক্টরস, অ্যাডভান্সড মেশিনস, ডেডিকেটেড আইসিইউ, স্পেশাল সার্জিক্যাল সেটআপ। ইন্স্যুরেন্স সবসময় রেস্কিউ করে না, কারণ সব পলিসি ইন্স্যুরেন্স কভার করে না। যেমন রেয়ার ডিজিজ,
experimental therapy, long-term therapy, imported drugs, certain advanced procedures. অনেক পলিসিতে থাকে ওয়েটিং পিরিয়ড, ক্লেম আপ, এক্সক্লুশনস, কো-পেমেন্ট, ক্লেম রিজেকশনস, ফলে ইন্স্যুরেন্স থাকলেও গ্যাপ থেকে যায়। গভর্নমেন্ট পার্শিয়াল সাপোর্ট দিতে পারে, ইন্স্যুরেন্স পার্শিয়াল সাপোর্ট দিতে পারে, কিন্তু ফাইনাল ফান্ডিং গ্যাপ কে পূরণ করবে? সেখানেই আসে ক্রাউড ফান্ডিং। ক্রাউড ফান্ডিং মানে একজনের বার্ডেন হাজার মানুষের মধ্যে ডিস্ট্রিবিউট করা। কেউ 100 টাকা দিলেন, কেউ 500 টাকা দিলেন, কেউ 1000 টাকা দিলেন, কেউ 10,000 টাকা। ছোট কন্ট্রিবিউশন মিলিত হয়ে বড় সাপোর্ট তৈরি করে। ক্রাউড ফান্ডিং শুধু টাকা নয়, এটা কমিউনিটি ড্রিভেন হোক। হ্যাঁ, সমস্যা আছে। সবথেকে বড় সমস্যা কি? ট্রাস্ট। ডোনার জানতে চান ক্যাম্পেইন কেস জেনুইন, ডকুমেন্ট রিয়েল, মানি কোথায় যাচ্ছে, পেশেন্ট সত্যিই নিডি। এখানেই ট্রাস্টেড প্ল্যাটফর্ম যুক্ত। এখানেই শুরু বসুধৈব কুটুম্বকম ফাউন্ডেশনের কাজ। আমরা শুধু ক্রাউড ফান্ডিং প্ল্যাটফর্ম নই, আমরা পেশেন্ট ফ্যামিলির জন্য একটি স্ট্রাকচার সাপোর্ট ইকোসিস্টেম, যেখানে ভেরিফিকেশন, ডিউ ডিলিজেন্স, ক্যাম্পেইন স্ট্রাকচারিং, অ্যাওয়ারনেস অ্যান্ড স্টোরি টেলিং, ট্রান্সপারেন্সি, হিউম্যান সাপোর্ট। মেডিকেল ক্রাইসিস শুধু ফিনান্সিয়াল ক্রাইসিস নয়, এটা ইমোশনাল কোল্যাপস। একজন বাবা আইসিইউ বাইরে দাঁড়িয়ে থাকেন, তার দরকার শুধু টাকা নয়, দরকার কেউ পাশে দাঁড়াক, কেউ বলুক আপনি একা নন। কারণ চ্যালেঞ্জ এত বড় যে একা কেউ পারবে না, না সরকার একা, না ইন্স্যুরেন্স একা, না এনজিও একা, না ফ্যামিলি একা। প্রয়োজন কালেকটিভ কম্প্যাশন। Government builds systems, hospital provide treatment, insurance reduces risk, NGOs build trust, people create miracles. এই বিশ্বাস থেকেই আমাদের ফাউন্ডেশনের নাম বসুধৈব কুটুম্বকম ফাউন্ডেশন। The world is one family. যদি পৃথিবী সত্যি এক পরিবার হয়, তাহলে কারোর মেডিকেল ক্রাইসিস শুধু তার পরিবারের ক্রাইসিস হতে পারে না। তাই আমরা আবারও বলি, লড়াই আপনার, লড়বো একসাথে। কেউ একা নয়, কারোর লড়াই শুধু তার একা নেই। ধন্যবাদ। আমি প্রত্যয় বসুধৈব কুটুম্বকম ফাউন্ডেশনের পক্ষ থেকে আজকের মতো বিদায় নিচ্ছি। যদি আজকের ভিডিওটি ইনফরমেটিভ মনে হয়ে থাকে, তাহলে ভিডিওটি শেয়ার করুন, কারণ হয়তো আপনার একটি শেয়ার কোনো অসহায় পরিবারের কাছে পৌঁছে দিতে পারে আশার আলো। আর যদি এমনই আরো ইনফরমেটিভ ভিডিও আপনারা দেখতে চান, অথবা হেলথ কেয়ার ক্রাউড ফান্ডিং কিংবা অন্য কোনো গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন থাকে, তাহলে অবশ্যই কমেন্ট করে অথবা আমাদের ইমেল করে জানাবেন। আমরা চেষ্টা করব সেই টপিক নিয়ে বিস্তারিত ভিডিও তৈরি করে